আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার পতনের পর পিনাকি ভট্টাচার্যকে নিয়ে এটি আমার প্রথম ভিডিও। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন জনাব পিনাকিকে নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও করেছি। উদ্দেশ্য ছিল তাকে এনলাইটেন করা, তাকে হাইলাইট করা। এর কারণ হলো তিনি যে সময়টিতে এই ইউটিউবে ভিডিও করা শুরু করেন এবং তিনি যে স্টাইলে কথা বলা শুরু করেন, সে স্টাইলটা প্রথম দিকে প্রমিত বাংলায় আমাদের মতো কথা বলতেন এবং তার যে ভিউ, এগুলো আমাদের সাথে অনেক কম ছিল। পরবর্তীতে তিনি এটিকে জাস্ট একটা মডার্ন টেকনোলজির মাধ্যমে, ভাষার মাধ্যমে, চিত্রনাট্যের মাধ্যমে, উপস্থাপনার মাধ্যমে এতটা নান্দনিকতা নিয়ে আসেন এবং সেই নান্দনিকতার সঙ্গে সঙ্গে জনপ্রিয় যে বিষয় অর্থাৎ শেখ হাসিনাকে গালাগাল করা, আওয়ামী লীগকে গালাগাল করা, এই বিষয়গুলোকে এখন যে স্টাইলে তিনি করছেন, সেই স্টাইলটা যে মুহূর্তে তিনি শুরু করেন, অমনি তার যে ভিউ, তার যে পাঠক, তার যে শ্রোতা, এটা রীতিমতো জ্যামিতিক হারে বাড়তে থাকে এবং তার যত জনপ্রিয়তা বাড়তে থাকে ওই সময়টাতে তিনি ততই সরকারের চক্ষুশূল হয়ে পড়েন এবং তার বিরুদ্ধে বাংলাদেশে যত সম্ভব, শেখ হাসিনার পক্ষে যতটা করা সম্ভব, অপপ্রচার বলেন, তাকে ব্যান্ড করা বলেন, তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা সব কিছুই কিন্তু সরকার করেছে। তো যেহেতু আমরা বাংলাদেশে খুব অল্প কয়েকজন লোক, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমরা কথা বলে যাচ্ছিলাম এবং তার মধ্যে আমি একজন। যেমন কথা বলেছেন বিএনপির ফজলুর রহমান সাহেব, কথা বলেছেন নুরুল কবির সাহেব, আসিফ নজরুল সাহেব। তো এরকম খুব অল্প, এর বাইরে কিন্তু বাংলাদেশে ৪-৫ জনের বেশি কথা বলতে পারেননি। দেশের বাইরে যারা কথা বলেছেন তাদের একটা অবাধ ফ্রিডম রয়েছে, তারা যে কোনো কথা তারা বলতে পারে, কিন্তু বাংলাদেশে বসে আমরা এই কথাগুলো বলেছি। তো সেই কথাগুলো বলতে গিয়ে বাংলাদেশে তখন আমরা যখন কথা বলেছি তখন পিনাকির নাম কোনো মিডিয়াতে উচ্চারণ করা, পত্রিকায় পিনাকি রঞ্জন নামক শব্দগুলো লেখা বা বাংলাদেশে বসে তাকে নিয়ে কৌশলে তার প্রশংসা করে ভিডিও তৈরি করা, এটি একেবারে অসম্ভব একটা বিষয় ছিল। কিন্তু সেই কাজগুলো আমি করেছি। এটা এই কারণে করেছি যে আমাদের যে যুদ্ধ, সেই যুদ্ধের যে টার্গেট অলমোস্ট সেম। শুধু ওয়ে অফ টকিং অ্যান্ড ওয়ে অফ প্রেজেন্টেশন ইজ ডিফারেন্ট, বাট লক্ষ্যটা সেম। তো যাই হোক, শেখ হাসিনার পতন হয়েছে আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার পতনের পর আমাদের এই বাংলাদেশে আগে যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যা প্রায় সব সমস্যাই বহুগুণে বেড়ে গেছে। তারপর কিন্তু আমাদের আফসোস নেই। এর কারণ হলো শেখ হাসিনার ১৫ বছরের যে শাসনামল, আমরা প্রায় সবাই যারা নির্যাতিত হয়েছি, তারা যেকোনো মূল্যে পরিত্রাণ চাচ্ছিলাম। এমনকি অনেকে মৃত্যু কামনা করছিলেন যে, এর চাইতে আমাদের মৃত্যু হয়ে যাক, আল্লাহ তুমি জিবরাইলকে পাঠিয়ে আমাদেরকে নিয়ে নাও, নচেৎ শেখ হাসিনাকে নিয়ে নাও। তো শেখ হাসিনা চলে গেছেন। আল্লাহ তাকে ভালো রাখুন, হেদায়েত দান করুন, বেহেশত নসিব করুন, আমরা দোয়া করি। কিন্তু এখন শেখ হাসিনার অবর্তমানে এই বাংলাদেশে যে সকল সমস্যাগুলো তৈরি হয়েছে, দেশের বাইরে থেকে যারা পিনাকি মতো লোকজন আছেন তারা অনুধাবন করতে পারবেন না। আমাদের যে বেদনা, আমরা এই বাংলায় বসে যারা কথাবার্তা বলছি, যারা ব্যবসা-বাণিজ্য করছি, সীমাহীন অরাজকতা। এটা মানে একটা ইংরেজিতে একটা শব্দ আছে, ইট ক্যান বেটার ইমাজিন দ্যান ডেসক্রাইব। কিছু, কিছু বিষয় আছে কল্পনা করা যায়, বর্ণনা করা যায় না। তা আমরা যারা ভুক্তভোগী, আমরা এই বিষয়গুলো যেভাবে কল্পনা করতে পারি, সেগুলো আমরা বর্ণনা করতে পারি না। আর বাইরে যারা আছেন, তারা প্রশ্নই আসে না। তো সেই দিক থেকে এখন এই বাংলাদেশে যা কিছু হচ্ছে, সেই অবাধ দৃষ্টিতে মনে হচ্ছে যে সরকারের পেছনে সরকার আছে, তারপর অদৃশ্য অনেকগুলো ক্ষমতা আছে। এখানে তৃতীয় রাষ্ট্র বা ফোর্থ স্টেট, চতুর্থ রাষ্ট্র, ইংরেজিতে যে কথাগুলো আছে সেগুলো খুবই কার্যকর অবস্থায় আমাদের সমাজকে উত্তাল করে তুলছে। তো এত কিছুর মধ্যেও যে মানে অবাক করা যে বিষয়, সেই অবাক করার বিষয়টা হলো যে বাংলাদেশের শাসন প্রণালীতে, তারপর শাসন ব্যবস্থায়, প্রণালী এবং ব্যবস্থা দুটো আলাদা জিনিস। এরপর দৈনন্দিন কর্মকাণ্ড এবং আমাদের জাতীয় গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো হচ্ছে, সব ক্ষেত্রে
প্যারিস প্রবাসী ইউটিউবার জনাব পিনাকি ভট্টাচার্য, তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি যেটা শিরোনামে ব্যবহার করছি সেটি হলো যে তিনি এখন বাংলার খমেনি। আয়াতুল্লাহ খমেনি একসময় প্যারিসে ছিলেন এবং সেখানে থেকে তিনি পুরো যাকে বলা হয় ইরানের রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন এবং তার কথা মতো সবকিছু চলেছে এবং একটা সময় তিনি প্লেনে করে এসে অলনে ছাড়েন। কাউকে না জানিয়ে অলনে ছাড়েন, উপস্থিত হয়েই তিনি বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন। আমাদের দেশে শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন ছিল সেটাকে অনেকে বিপ্লব বলার চেষ্টা করছেন। কিন্তু বেশিরভাগ মানুষ এটাকে গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, গণবিক্ষোভ এবং শেখ হাসিনার পলায়ন বা ক্ষমতাচ্যুতি এই হিসেবে দেখছে। কিন্তু সত্যিকার অর্থে এখন যে অরাজকতা চলছে, এই অরাজকতা আমার সিক্স সেন্স বলছে অন্তত ৫ থেকে ১০ বছর চলবে। আর এই অরাজকতা থেকে বের হওয়ার জন্য আমরা যে লড়াই এবং সংগ্রাম করছি, এটাই হবে একটা বিপ্লব। দ্বিতীয় বিপ্লব হবে, তৃতীয় বিপ্লব হবে এবং সেই বিপ্লবটা চলছে। এখন সেই বিপ্লবের বিভিন্ন অ্যাঙ্গেল রয়েছে। বিএনপি একভাবে বিপ্লব করার চেষ্টা করছে, জামাত করার চেষ্টা করছে। তারপর হেফাজত করার চেষ্টা করছে যে যার মতো অন্তত ২০ টি অ্যাঙ্গেল থেকে। সেই রাষ্ট্রীয় কর্মকর্তারা, সেনাবাহিনীরা সবাই কিন্তু যে যার অবস্থা থেকে আইন শৃঙ্খলাকে ফিরিয়ে এনে দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যে যার মতো করে চেষ্টা করছেন এবং একে অপরের স্বার্থ যাকে বলা হয় এখানে নিয়ে পরস্পরের সাথে দ্বন্দ্ব এবং সংঘাত এবং একে অপরের বিরুদ্ধে খিস্তিকেওর হচ্ছে। অবাক করার ব্যাপার হলো যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যা কিছু হচ্ছে, তারপর পুলিশের নেতৃত্বে যা কিছু হচ্ছে, আমি সেনাবাহিনীর কথাটা বাদ দিলাম স্পর্শকাতর, বা বিচার বিভাগের কথাটাও বাদ দিলাম স্পর্শকাতর, বা সচিবালয়ে যা কিছু হচ্ছে, এ সকল পক্ষের চাইতে এমনকি বিএনপি জামাতের চাইতেও এই মুহূর্তে পিনাকি ভট্টাচার্যের যে প্রভাব প্রতিপত্তি এটি সবচেয়ে বেশি। আপনি স্বীকার করেন বা না করেন। এখন এটা মন্দ হতে পারে, ভালো হতে পারে। এটা আগামীতে পিনাকির সফলতার উপর নির্ভর করবে যে তিনি আসলে নায়ক না খলনায়ক। তিনি কি আয়াতুল্লাহ খমেনি হিসেবে বাংলাদেশে অমর হয়ে থাকবেন? নাকি সালমান রুশদি হিসাবে বাংলাদেশে নিন্দিত হবেন? এটি আগামী দিন বলবে। এর কারণ হলো বিজয় নতুন ইতিহাস রচনা করে। তিনি যদি বিজয়ী হন তাহলে ইতিহাস তিনি রচনা করবেন। কিন্তু ইতিমধ্যে তিনি যে কাজগুলো করে চলেছেন সেই কাজগুলো ভীষণ রকম ম্যাটিকুলাস। তিনি যেভাবে ৩২ নম্বর ভেঙেছেন এবং একদম লাইভে থেকে বসে যেভাবে হুকুম দিয়ে প্রতিটি ঘটনা তদারক করে টেলিফোনে ইনস্ট্রাকশন দিয়ে এটা করো, ওটা করো, ওটা করো, এরকম প্রকাশ্য গত ১০০ বছরে আমি ১০০ বছরে গেলাম না, মানে এই টেকনোলজি চালু হওয়ার পর এইরকম কোনো অপারেশন ৩২ ভাঙার যে অপারেশন যেটা আমি দেখেছি, এরকম কোনো অপারেশন আমি কোনো মিলিটারি অপারেশন আমি দেখিনি। আমি যখন অ্যাবোটাবাদে বিন লাদেনকে হত্যা করা হলো, ওই সময়টিতে বারাক ওবামার দৃশ্য আমরা দেখেছি। অর্থাৎ ওই অভিযান পরিচালনা করা হচ্ছে, তিনি জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান, তাকে নিয়ে বসে আছেন, প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বসে আছেন, তিনি নিজে বসে আছেন, মিলিটারি বিশেষজ্ঞরা বসে আছেন এবং অপারেশন চলছে। তো সেটার সঙ্গে যদি ৩২ নম্বর ভাঙার যে অপারেশন পিনাকি করেছেন ওটাকে তুলনা করি, তাহলে দেখা যাবে যে বারাক ওবামার চাইতেও তিনি মূলত ওই অপারেশনটা আরও অ্যাক্টিভলি করেছেন। এর কারণ হলো বারাক ওবামা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে তিনি কমান্ড পরিচালনা করেছেন। আর পিনাকি কোনো ক্ষমতা ছাড়াই কেবলমাত্র তার যারা সমর্থক, ভক্ত, ছোট ভাই ব্রাদার তাদেরকে দিয়ে তিনি এই কর্মটি করিয়েছেন। ২ নম্বর হলো তিনি ঝুঁকি নিয়েছেন। তিনি শুধু বসে, বসে দেখেননি, তিনি কমান্ড দিয়েছেন। ফলে ওই ঘটনার পুরো দায়-দায়িত্ব তার। এবং আগামীতে তিনি যদি সফল হন তাহলে এটি তাকে অমরত্ব দেবে, আর ব্যর্থ হলে বুঝতেই পারেন যে তার সকল দায়-দায়িত্ব তাকে, তার পরিবারকে, পরিজনকে, আত্মীয়স্বজনকে, বন্ধু-বান্ধব, ছোট ভাই ব্রাদার যারা আছে সবাইকে সেটা ভোগ করতে হবে। তো এইভাবে পিনাকি যে কাজটা আছে সেটা হলো যে তিনি প্রথম আলোর সামনে জিয়াফত করে প্রথম আলোকে একটা শিক্ষা দিয়েছেন। এরপরে আরও অনেক কর্মকাণ্ড। এখন প্রশাসনে পিনাকির নাম শুনলে অনেক কাজ হয়ে যায়। যেমন তিনি নিজেই বললেন যে
ধানমন্ডিতে এক জায়গাতে ডাকাত পড়েছে, তো সেখানে পুলিশ তারা পাচ্ছিল না এবং তিনি পুলিশকে টেলিফোন করে, প্যারিস থেকে পুলিশকে টেলিফোন করে তিনি সেখানে পুলিশ পাঠিয়েছেন। তো এরকম ছোট, ছোট কাজ থেকে শুরু করে অনেক বড়, বড় কাজ হচ্ছে। তার সঙ্গে, সঙ্গে পিনাকির নাম ব্যবহার করে অনেকে বদনাম করার চেষ্টা করছে, ঘুষ আদায় করার চেষ্টা করছে, দুর্নীতি করার চেষ্টা করছে এবং এটা নিয়েও পিনাকি কিন্তু বিভিন্ন কথাবার্তা বলেছেন। কিন্তু পিনাকি যে কাজটি সবচেয়ে বেশি মানে বিপ্লবাত্মক করছেন খমেনির মতো। খমেনির শিয়াইজম এবং তার অ্যান্টি আমেরিকান যে স্লোগান, ওটি এখনো পর্যন্ত কিন্তু যাকে বলা হয় একটা মাইলস্টোন হিসেবে, রোল মডেল হিসেবে পুরো ইরানকে পরিচালিত করছে। তদ্রূপ বাংলাদেশে পিনাকি অনেকগুলো মানুষকে উলঙ্গ করে দিয়েছেন। তার কাঁঠাল রানী, তারপরে তার জয় বাংলা, এই ইত্যাদি যে কথাগুলো, এই কথাগুলো রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আবার তিনি যে সকল গালাগাল করেন, যেমন জাউরার জাউরা। জাউরা মানে আপনারা তো জানেন যে জারজ, যাকে জারজ বলা হয়, সেটার আঞ্চলিক শব্দ জাউরা। তো জাউরার জাউরা মানে তিনি যাকে গালি দিচ্ছেন, এটার বক্তব্য হলো যে সে একজন জাউরা মানে বাস্টার্ড। আর সে শুধু যেন তেন বাস্টার্ড না, জাউরার জাউরা মানে তার বাপও বাস্টার্ড ছিল। তো তিনি এইভাবে অনেকগুলো মানুষকে জাউরার জাউরা বলে যে ট্যাগগুলো দেওয়ার চেষ্টা করছেন, সেই মানুষগুলো কিন্তু অনেকেই ইতিমধ্যে আহত বা নিহত হয়ে গেছেন সামাজিকভাবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন আগামীতে সেই লোকগুলো ফিরে আসার রাজনীতিতে কতটুকু সম্ভাবনা আছে বা না আছে সেটা পরে দেখা যাবে। কিন্তু তিনি যাদেরকে গালাগাল দিয়েছেন এবং যাদেরকে এভাবে উলঙ্গ করেছেন, সেটা কিন্তু একটা রীতিমতো বিপ্লব হয়ে গেছে। ২ নম্বর হলো যে তিনি আ শেখ হাসিনার নিচে কাউকে নিয়ে ভিডিও করেননি। কখনো ভিডিও করেননি। অন্যদেরকে গালি দিয়েছেন, তার ভিডিওর যে ট্রেন্ড এবং টপিক, এটা সবসময় শেখ হাসিনা কেন্দ্রিক ছিল। আর এখন তিনি ভিডিও করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, অথবা জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে, অথবা আওয়ামী লীগকে নিয়ে, অথবা শেখ হাসিনাকে নিয়ে। এর বাইরে তিনি যাচ্ছেন না। ইট মিনস যে তিনি একটা বিপ্লব করার জন্য যে টার্গেট নিয়ে এগুচ্ছেন এবং যে বিপ্লবী গ্রুপ তিনি তৈরি করছেন দেশে এবং দেশের বাইরে, সেখানে তাকে সাহায্য করার জন্য যেভাবে টাটকা অলি আছে, আবার তাকে সাহায্য করার জন্য দ্য বাস্টার্ড এবং যাকে বলা হয় জাউরার জাউরা মানে সান অফ এ বাস্টার্ড, বাস্টার্ড অফ দ্য বাস্টার্ড, মানে সেগুলো গ্রুপ অফ ডজনস অফ বাস্টার্ড রয়েছে যারা চিন্তা চেতনায় দেশে দেশের বাইরে তার সৈনিক হিসাবে, তার যাকে বলা পোষ্য হিসাবে, তার ভক্ত হিসাবে তাকে সাহায্য করছেন। তো কাজেই তিনি ম্যাটিকুলাসলি যে কাজগুলো করছেন, যেখানে তার বলা দরকার তিনি বলছেন, যেখানে তার হুজুর দরকার সেখানে হুজুর বলছেন, যেখানে তার বাস্টার্ড দরকার বাস্টার্ড বলছেন, যেখানে তার পিচ্চি হেলাল দরকার, জাস্ট কথার কথা বললাম, যেখানে তার সন্ত্রাসী দরকার, যেখানে তার ছোট রাজন দরকার, দাউদ ইব্রাহিম দরকার, প্রায় সব ক্ষেত্রে তিনি যে একটি শক্তিমত্তা অর্জন করে ফেলেছেন, এটি রাষ্ট্রের মধ্যে আরেকটা নতুন রাষ্ট্র তৈরি করে ফেলেছে। এবং এটা কিভাবে তৈরি করে ফেলেছে জাস্ট একটা ছোট উদাহরণ দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। মসজিদে নামাজ পড়ি, তো আমার পাশে একজন কর্নেল, পদমর্যাদার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা, এখন খুব বড় একটা ব্যবসা করেন। তো তার একটা সমস্যা, ভীষণ সমস্যা ক্যান্টনমেন্টের সঙ্গে একটা সমস্যা, বা সরকারি কোনো একটা অফিসে, আমি ঠিক এখন মনে করতে পারছি না। তো তিনি একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, এই মুহূর্তে ভালো পদে আছে, তার ব্যাচমেট, তাকে তিনি বললেন। তো তিনি বললেন যে আসলে এটা আমি বললে হবে না, এটা পিনাকি দাদাকে বলতে হবে। তো ও বলল যে আমার সাথে তো পিনাকির কোনো পরিচয় নাই। তো বলল ঠিক আছে, আমি তাকে দিয়ে বলাচ্ছি। এবং সেই লোক তারপরে আমাকে বলল যে আশ্চর্য ঘটনা যে ২৪ ঘন্টার মধ্যে আমার সেই কাজটি হয়ে গেল। আমি জাস্ট একটা ইঙ্গিত দিলাম, প্রমাণ যদি চান প্রমাণ দিয়ে দেবো। এভাবে এই রাষ্ট্র চলছে, এই দেশ চলছে। এবং মিস্টার পিনাকি রঞ্জন চক্রবর্তী, আপনি তাকে যেভাবেই মূল্যায়ন করেন না কেন, তিনি আসলে এখন এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।